আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি যমুনা আইডেস্কে। শুরুতেই শিরোনাম। অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করে ফিলিস্তিনে হামলা অব্যাহত, পশ্চিম তীরে নিহত 4, অবরুদ্ধ গাজার হাসপাতালগুলোতে করুণ চিত্র। ফিলিস্তিনের পক্ষে মার্কিন নারী আইন প্রণেতা রাশিদা তালিবের নিঃসঙ্গ লড়াইয়ে হাউসে বক্তব্যের পর এবার জেরার মুখে ফেললেন প্রেসিডেন্ট বাইডেনকে। ভারতে সাইক্লোন টাউটির তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে 61, গুজরাট মহারাষ্ট্রে ধ্বংসযজ্ঞ, জাহাজডুবির ঘটনায় এখনও নিখোঁজ 77 জন। শিরোনাম দেখছিলেন, এই সব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সাথে আছে আমি তৌহিদ হোসেন। গাজায় ইসরায়েলি আগ্রাসনে প্রাণহানি বেড়ে দাঁড়ালো 220 জনে, আহত 1,500-এর বেশি। অস্ত্রবিরতির আহ্বান উপেক্ষা করে বুধবারও অবরুদ্ধ উপত্যকায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। এছাড়া পশ্চিম তীরেও ফিলিস্তিনিদের বিক্ষোভে গুলি চালায় ইসরায়েলি পুলিশ। এ সময় প্রাণ হারান আরও 4 ফিলিস্তিনি। গাজায় বসতবাড়ির পাশাপাশি হামাসের সামরিক ঘাঁটিগুলো ইসরায়েলি সেনাবাহিনীর মূল টার্গেট। কয়েকদিনের অভিযানে 400-র বেশি ভবন বিধ্বস্ত হয়েছে গাজায়। হামাসের পাল্টা রকেট হামলায় ইসরায়েলের মৃত্যু হয়েছে আরও 2 জনের। সব মিলিয়ে 12 জনের মৃত্যু হলো ইসরায়েলে, আহত 3 শতাধিক। এই পরিস্থিতিতে ইহুদি রাষ্ট্রের কাছে $735 মিলিয়ন অস্ত্র বিক্রি নিয়ে নিন্দা সমালোচনার মুখে পড়েছে যুক্তরাষ্ট্র সরকার। ইসরায়েলি জনগণের শান্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত গাজায় হামলা চলবে, এমন ঘোষণা দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একটি বিমান ঘাঁটি পরিদর্শনকালে ইসরায়েলের প্রতি যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের দাঁত ভাঙা জবাবের হুঁশিয়ারি দেন তিনি। হামাস ও ইসলামী জিহাদিদের বিরুদ্ধে আমাদের সামরিক অভিযান চলবে যতক্ষণ না এই অঞ্চলে স্থিতিশীলতা ফিরছে। আরেকটি বিষয়, ইসরায়েলের বিরুদ্ধে কোনো আগ্রাসন হলে এভাবেই তা প্রতিহত করা হবে। আমি নিশ্চিত আমাদের শত্রুপক্ষরা এখান থেকে শিক্ষা নেবে। ইসরায়েলি আগ্রাসনে হতাহতের সংখ্যা যত বাড়ছে, গাজার হাসপাতালগুলোতে তীব্র হচ্ছে সংকট। আগে থেকেই মহামারী মোকাবেলায় নাজেহাল উপত্যকা, এবার পুরোপুরি বিধ্বস্ত স্বাস্থ্যসেবা। ওষুধ ও জরুরি মেডিকেল সরঞ্জামের তীব্র অভাব। অবরুদ্ধ নগরে বিপুল সংখ্যক রোগীকে ন্যূনতম জরুরি সেবা দিতেই হিমশিম খাচ্ছেন চিকিৎসকরা। আহত ফিলিস্তিনিদের নিয়ে অ্যাম্বুলেন্স যাচ্ছে উত্তর সিনাইয়ের পথে। অবরুদ্ধ গাজার হাসপাতালে চিকিৎসা সেবার বিপর্যয়ে নির্ভর করতে হচ্ছে মিশরের উপর। ইসরায়েলি তাণ্ডবে গুরুতর আহতদের মেডিকেল সেবায় 3টি হাসপাতাল ঠিক করে দিয়েছে মিশর। রোগীদের প্রবেশের অনুমতি দেওয়া হয়েছে রাফা সীমান্তে। করোনা মহামারী মোকাবেলায় গত 1 বছর ধরেই হিমশিম খাচ্ছে অবরুদ্ধ গাজা। 1 সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েলের আগ্রাসনে পুরোপুরি বিপর্যস্ত স্বাস্থ্য খাত। অবরুদ্ধ নগরীর 13টি হাসপাতাল আর 54টি ক্লিনিকে খালি নেই কোনো বেড। এর মধ্যেই প্রতি মুহূর্তে আসছে নতুন রোগী। জরুরি ওষুধ আর সরঞ্জামের অভাবে যাদের চিকিৎসা দেওয়া সম্ভব হচ্ছে না। আমাদের এখন 2 ফ্রন্টে লড়াই করতে হচ্ছে। একদিকে করোনা ভাইরাস, আরেকদিকে ইসরায়েলি হামলায় বিপুল সংখ্যক আহতদের চিকিৎসা। করোনা রোগীদের জন্য আইসিইউর সংখ্যা বাড়ানো হয়েছিল। এখন জরুরি পরিস্থিতি বিবেচনায় সেখানে গুরুতর আহতদের সেবা দিতে বাধ্য হচ্ছি। গাজার স্বাস্থ্য খাতে এমন বিপর্যয়ের মধ্যেও অবরুদ্ধ জনপদটিতে জরুরি মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ইসরায়েল। সংঘর্ষের তীব্রতা সাংঘাতিক। আন্তর্জাতিক মানবাধিকারের প্রতি সবারই শ্রদ্ধাশীল হওয়া উচিত। নাগরিক সুবিধা, নাগরিকদের স্থাপনা রক্ষার পাশাপাশি মেডিকেল সুবিধাও দিতে হবে। প্রতি মুহূর্তে আরো খারাপ হচ্ছে পরিস্থিতি। প্রতিদিন আরো মৃত্যু, আরো ধ্বংস। আহতের সংখ্যা বেড়েই যাচ্ছে। স্বাস্থ্য ব্যবস্থায় বড় ধরনের ধস দেখা দিয়েছে এখন। 2007 সালে স্থল, আকাশ ও নৌ 3 পথেই গাজার উপর অবরোধ আরোপ করে ইসরায়েল। বন্ধ করে দেয়া হয় মিশরের সাথে সীমান্ত পথও। যে কারণে 15 বছর ধরে গাজা উপত্যকার অবরুদ্ধ 20 লাখ বাসিন্দা মূলত আন্তর্জাতিক সাহায্যের উপর নির্ভরশীল। ইসরায়েলের দাবি, সহায়তা ঠেকাতে নয়, হামাসের কাছে যাতে অস্ত্র না পৌঁছাতে পারে সেজন্যই দেয়া হয়েছে অবরোধ। ডরথি তাসরিন, যমুনা নিউজ।
গাজায় ইসরায়েলি হামলার জেরে বাস্তুচ্যুত ৫৮,০০০-এর বেশি মানুষ। মঙ্গলবার সংবাদ সম্মেলনে জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন দুজারিচ এই তথ্য তুলে ধরেন। জানান, জাতিসংঘ পরিচালিত শরণার্থী শিবিরে ঠাঁই হয়েছে ৪৭,০০০ মানুষের। বেশ কয়েকটি স্কুলকে পরিণত করা হয়েছে আশ্রয় কেন্দ্রে। মঙ্গলবার জাতিসংঘের ত্রাণবাহী কয়েকটি ট্রাক ওই অঞ্চলে পৌঁছেছে বলে জানান দুজারিচ। এদিন অল্প সময়ের জন্য খুলে দেওয়া হয় কেরেম শ্যালম সীমান্ত। এর ফলে মানবিক সহায়তা নিয়ে কয়েকটি ট্রাক গাজায় প্রবেশে সক্ষম হয়। মেডিকেল পণ্যসহ প্রয়োজনীয় সহায়তা নিয়মিত সরবরাহে সীমান্ত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানান দুজারিচ। প্রতিনিয়ত গৃহহীন মানুষের সংখ্যা বাড়ছে। তাদের কাছে খাবার সহ জরুরি সহায়তা পৌঁছাতে চেষ্টা করছে জাতিসংঘ ও অন্যান্য সংস্থা। কেরেম শ্যালম সীমান্ত কিছুক্ষণের জন্য খোলাই অনেক প্রয়োজনীয় পণ্য পৌঁছানো সম্ভব হয়। মানবিক সহায়তা পৌঁছানোর পথ সবসময় খোলা আর নিরাপদ রাখা উচিত। গাজায় হামলা নিয়ে বিশ্বজুড়ে বিক্ষোভ প্রতিবাদের মধ্যে নজর কেড়েছে যুক্তরাষ্ট্রে এক ফিলিস্তিনি নারীর একার লড়াই। ইসরায়েলের সমর্থনে মার্কিন নীতির বিরোধিতা করে যাচ্ছেন ফিলিস্তিনি বংশোদ্ভূত আইন প্রণেতা রাশিদা তালেব। মঙ্গলবার প্রেসিডেন্ট জো বাইডেনকে রীতিমতো জেরার মুখে ফেলেন তিনি। মিশিগান রাজ্যের ডেট্রয়েটে মঙ্গলবার গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোর্ডের কারখানা পরিদর্শনে যান প্রেসিডেন্ট জো বাইডেন, কিন্তু বিমান থেকে নেমে প্রতিরোধের মুখে পড়েন তিনি। ডেট্রয়েট মেট্রোপলিটন ওয়েনি কাউন্টি এয়ারপোর্টে তাকে স্বাগত জানানোর জন্য উপস্থিত ছিলেন রাজ্যটির দুই ডেমোক্র্যাট আইন প্রণেতা রাশিদা তালিব ও ডেভিড ইঙ্গেল। সেখানে ইসরায়েলি আগ্রাসন, ফিলিস্তিনিদের দুরবস্থা দেখেও উপযুক্ত পদক্ষেপ না নেয়া এবং সহিংসতা চলাকালে বিশাল অঙ্কের অস্ত্র বিক্রি ইস্যুতে রাশিদা রীতিমতো জেরার মুখে ফেলেন প্রেসিডেন্টকে। নিজ দলের আইন প্রণেতার এমন চ্যালেঞ্জের মুখে হতচকিত বাইডেন আশ্বাস দিয়েছেন কিছু একটা করার। পাশাপাশি তিনি প্রশংসা করেছেন তালিবের। রাশিদা তালিবের বুদ্ধিমত্তার প্রশংসা না করলেই নয়। বহু মানুষের জন্য তার উদ্বেগ, আবেগে আমি মুগ্ধ। প্রার্থনা, আপনার পরিবার এ সহিংসতায় সুস্থ থাকুক। ফিলিস্তিনে প্রতিশ্রুতি দিচ্ছি, পশ্চিম তীরে যা ঘটছে সামর্থ্য অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করব। রাশিদা সত্যিকার অর্থেই একজন যোদ্ধা। এর আগে বৃহস্পতিবার ইসরায়েলি ফিলিস্তিন সংকট নিয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষে আলোচনা হয়। ইসরায়েলের প্রতি সহকর্মীদের পূর্ণাঙ্গ সমর্থন উপেক্ষা করেন রাশিদা। আবেগাপ্লুত হয়ে গাজার মানুষের দুর্ভোগের কথা তুলে ধরেন। সহকর্মীদের বলতে চাই, ফিলিস্তিনিদের অস্তিত্ব আছে, আমরাও মানুষ, আমাদের স্বপ্ন দেখার অধিকার রয়েছে। আমরাও কারো মা, বোন, পরিবারের সদস্য। অন্যায় অত্যাচারের বিরুদ্ধে বিচার চাইতে পারি। পার্লামেন্টকে বলবো, যত টাকা ইসরায়েলি সরকারকে পাঠান না কেন, ফিলিস্তিনিরা জন্মভূমি ছেড়ে কোথাও যাবে না। ঐতিহাসিকভাবে মার্কিনিরা ইসরায়েলের সমর্থক। সহসা সেই অবস্থা পরিবর্তনের সম্ভাবনাও নেই। তারপরও রাশিদা তালিবদের চেষ্টা খানিক আশার আলো দেখায় ফিলিস্তিনিদের। মার্কিন মুলুকে কেউ তো আছেন যিনি কথা বলছেন তাদের হয়ে। মৌলি ইসলাম, যমুনা নিউজ। ইসরায়েলের আগ্রাসন ইস্যুতে প্রশ্ন শুনেই দ্রুত গাড়ি চালিয়ে চলে গেলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এ সময় সাংবাদিকদের সাথে রসিকতাও করেন তিনি। মঙ্গলবার মিশিগানে ফোর্ড ইলেকট্রিক গাড়ির কারখানা পরিদর্শনে গিয়ে বাইডেন নিজেই চালিয়ে ঘুরে দেখেন ফোর্ড F-150 মডেলের ট্রাক। এ সময় গাড়ি নিয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি। তবে ইসরায়েল প্রসঙ্গে আসতেই বলেন, প্রশ্নকর্তা তার গাড়ির সামনে গেলেই কেবলই কথা বলবেন এই বিষয়ে। এরপরে দ্রুত গাড়ি টেনে নিয়ে যান মার্কিন প্রেসিডেন্ট। No, you can't. Not unless you get in front of the car as I step on it. I'm only teasing. Okay, here we go. You ready? Ready? ভারতে দানবীয় সাইক্লোন টাউটির তাণ্ডবে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 61 জনে। কেবল গুজরাটে মৃত্যু হয়েছে অন্তত 45 জনের। এই সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে প্রশাসনের। মুম্বাই উপকূলে ডুবে যাওয়া জাহাজ বার্জের 14 নাবিকের মরদেহ উদ্ধার করেছে নৌবাহিনী। এখনও নিখোঁজ 77 জন। এই সময় গড়ানোর সাথে সাথে গুজরাট, মহারাষ্ট্র ও কর্ণাটকে স্পষ্ট হচ্ছে সাইক্লোনের ধ্বংসযজ্ঞের চিহ্ন। গুজরাটেই বিধ্বস্ত হয়েছে প্রায় 17,000 কাঁচাঘর। ফসলের ক্ষয়ক্ষতি বিপুল। ভেসে গেছে কয়েক লাখ টন লবণ। বুধবার হেলিকপ্টারের মাধ্যমে নিজ রাজ্যের দুর্গত এলাকা পরিদর্শন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টাউটির তাণ্ডবে মহারাষ্ট্র ও কর্ণাটকে ব্যাপক ক্ষতিগ্রস্ত বাড়িঘর, রাস্তাঘাট। মুম্বাই উপকূলে নিখোঁজ জাহাজ বার্জ ও তার ক্রুদের সন্ধানে 3টি জাহাজ ও বিমান নিয়ে উদ্ধার তৎপরতা চলছে। সোমবার সকাল থেকে ভারতের উপকূলীয় এলাকায় তাণ্ডব চালায় ঘূর্ণিঝড় টাউটি।
এদিকে শক্তিশালী ধূলিঝড়ের কবলে পড়েছে পাকিস্তানের বন্দরনগরী করাচি। মঙ্গলবারের ওই ঝড়ের কবলে পড়ে এক শিশুসহ মারা গেছেন কমপক্ষে ৩ জন। কয়েকদিন ধরেই টানা দাবদাহ চলছিল করাচিতে। সোমবারও তাপমাত্রা ছিল ৪৪ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার সাইক্লোন টাউটির প্রভাবে শুরু হয় তীব্র ধূলিঝড়। এ সময় দেয়াল ও ছাদ ধসে মৃত্যু হয় ৩ জনের। ঝড়ে বিচ্ছিন্ন হয়ে পড়ে শহরের অনেক এলাকার বিদ্যুৎ সংযোগ। তবে বৃষ্টি শুরু হলে অবসান হয় ধূলিঝড়ের। টানা গরমের বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পান করাচির মানুষ। করোনা ভাইরাসে একদিনের রেকর্ড মৃত্যু দেখল ভারত। মঙ্গলবার দেশটিতে মৃত্যুবরণ করেন ৪,৫২৫ জন। তবে ২৪ ঘন্টায় কমে এসেছে নতুন সংক্রমণ শনাক্তের হার। নতুনভাবে ২,৬৭,০০০-এর বেশি মানুষের শরীরে মিলল করোনা। এই তালিকার শীর্ষে রয়েছে তামিলনাড়ু। রাজ্যটিতে একদিনে ৩৩,০০০-এর বেশি মানুষের দেহে মিলল ভাইরাসের উপস্থিতি। মহারাষ্ট্রে কিছুটা কমে এসেছে সংক্রমণ। তবে মঙ্গলবারও ৬৮০ জনের মৃত্যু দেখল রাজ্যটি। ৫২৫ জনের মৃত্যুতে পরের অবস্থানে রয়েছে কর্ণাটক। এদিন শতাধিক মৃত্যু লিপিবদ্ধ হয়েছে। ভারতে করোনা ভাইরাসে মোট প্রাণহানি ২,৮৩,০০০ ছাড়িয়েছে। পশ্চিমবঙ্গে চলমান রাজনৈতিক টানাপোড়েনের অভিনব প্রতিবাদ জানালেন কলকাতার এক যুবক। গভর্নরের কার্যালয়ে রাজভবনের সামনে মঙ্গলবার ভেড়া নিয়ে হাজির হন তিনি। নেতাদের আচরণকে তুলনা করেন ভেড়ার সাথে। রাজ্য জুড়ে আলোচনা চলছে এই অভিনব প্রতিবাদ নিয়ে। নারদ মামলায় ৪ তৃণমূল নেতার গ্রেফতারের ঘটনায় যখন উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি, তখন রাজভবনের মতো হাই সিকিউরিটি জোনে অর্ধ ডজন ভেড়ার পাল নিয়ে অবস্থান নেন সুমন নামের এই ব্যক্তি। নিজেকে সিটিজেন অ্যাগেন্স্ট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন সংগঠনের কর্মী দাবি করেন তিনি। যারা দিন আনে দিন খায় তারা কি করছে, তারা বেরোতে পারছে না, প্রোটোকল মেনে বেরোতে পারছে না। আর এইখানে রাজনৈতিক জমায়েতগুলো হচ্ছে, এই জঘন্য নোংরামো, এই পলিটিক্স থেকে বেরোতে হবে আমাদের। বেশ খানিকটা সময় রাজ্য ভবনের গেটের সামনে অবস্থান করেন সুমন। তাকে ঘিরে জড়ো হন গণমাধ্যম কর্মীরা। রাজ্যপাল চুপচাপ বসে আছেন, একটা বেড নেই, হসপিটাল নেই, এগুলো কি হচ্ছে? উনি এইসব ব্যাপারে নীরব দর্শক হয়ে আছেন। পরে পুলিশ সরিয়ে দেয় তাকে। তবে পুরো ঘটনায় আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা নিয়ে প্রশ্ন তোলেন রাজ্যপাল জগদীপ ধনখড়। একদিন আগে সিবিআই এর দফতরে তৃণমূলের বিক্ষোভ আর তার একদিন পর ভেড়া নিয়ে প্রতিবাদ, দুটি ঘটনাতেই কলকাতার পুলিশ কমিশনারের কাছে রিপোর্ট তলব করেন তিনি। ডরথি তাসরিন, যমুনা নিউজ। অভিবাসীদের ঢল কেন্দ্র করে উত্তেজনা দেখা দিয়েছে স্পেন ও মরক্কোর মধ্যে। গেল দুদিনে প্রায় ৮,০০০ মানুষ হেঁটে ও সাঁতরে প্রবেশ করেন স্পেনের সিউটা শহরে। তাদের অনেককেই ফেরত পাঠায় স্প্যানিশ কর্তৃপক্ষ। সীমান্তে বাড়ায় সেনা নিরাপত্তা সদস্য। মাদ্রিদের অভিযোগ, ইচ্ছা করে অভিবাসীদের ঠেলে দিচ্ছে মরক্কো। মরক্কোর সীমান্তরক্ষীরা রীতিমতো ডেকে ডেকে অভিবাসন প্রত্যাশীদের ঢুকিয়ে দিচ্ছেন স্পেনের শহর সিউটায়। কড়াকড়ি শিথিলের সুযোগে কয়েক ঘন্টার মধ্যেই সীমান্ত পাড়ি দেন হাজারো মানুষ। কাঁটাতারে বেড়া এড়াতে সাঁতরেই প্রবেশ করেন স্পেনের ভূখণ্ডে। অভিযোগ উঠেছে স্পেন এক বিচ্ছিন্নতাবাদীকে আশ্রয় দেয়ায় ইচ্ছে করেই অভিবাসীদের ঠেলে দিচ্ছে মরক্কো। সিউটা ও মেলিলার বাসিন্দাদের বলবো, নিজ সীমান্তে সুরক্ষা আপনাদেরই সমুন্নত রাখতে হবে। সেখানে বাড়ানো হয়েছে সামরিক ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য। প্রত্যাশা, ভালো প্রতিবেশী হিসেবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে মরক্কো, নতুবা শক্ত পদক্ষেপ গ্রহণে বাধ্য হব। মানবস্রোত মোকাবেলায় জরুরি ভিত্তিতে সিউটা সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে মাদ্রিদ। অনেক অভিবাসন প্রত্যাশীকে ফেরত পাঠানো হয় মরক্কোয়। হঠাৎ অভিবাসীর ঢলে শুধু স্পেন নয়, হতবাক গোটা ইউরোপ। হুঁশিয়ারি, সাহারা অঞ্চল সুসম্পর্ক বজায় রাখতে চাইলে পদক্ষেপ নিতে হবে মরক্কোকেই। মরক্কো থেকে কমপক্ষে ৮,০০০ মানুষ স্থলপথে হেঁটে বা সমুদ্রপথে সাঁতরে এসেছেন সিউটা শহরে। ঝুঁকিপূর্ণ বিষয়টি হলো তাদের অনেকেই শিশু কিশোর। মরক্কোকে বলবো, নিজ সীমান্তে জোরালো করুন নজরদারি, কারণ ইউরোপের সাথে সম্পর্কের ক্ষেত্রে বিশ্বাস এবং প্রতিশ্রুতি মূল কথা। স্পেনের মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সিউটা শহরের অবস্থান মরক্কো সীমান্তে, যেখানে দুদেশকে বিভক্ত করেছে ৩২ ফুট উঁচু কাঁটাতারের বেড়া। মৌলি ইসলাম, যমুনা নিউজ। চীনের শেনজেনে হঠাৎই ৭৬ তলা ভবন কেঁপে ওঠার রহস্য এখনও উন্মোচন হয়নি। বুধবার ভবনটি পরিদর্শন করেছেন প্রকৌশলীরা। তবে এর কাঠামোতে কোনো ত্রুটি পাওয়া যায়নি, মেলেনি ক্ষয়ক্ষতির কোনো চিহ্ন, নতুন করে আর নড়াচড়াও টের পাওয়া যায়নি। মঙ্গলবার চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে হঠাৎ করেই নড়ে ওঠে ৯৮৪ ফুট ভবনটি। ভূমিকম্প না হলেও অজ্ঞাত কারণে কেঁপে ওঠায় আতঙ্ক ছড়ায় ওই এলাকার বাসিন্দাদের মধ্যে। দ্রুত খালি করে ফেলা হয় ভবনটি।
হুড়োহুড়ি করে নিরাপদ আশ্রয়ে ছোটেন সবাই। যুক্তরাষ্ট্রের এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের সমান উঁচু ভবনটিতে বৃহৎ একটি ইলেকট্রনিক্স মার্কেট অবস্থিত। তীব্র দাবদাহে পুড়ছে রাশিয়া। মঙ্গলবার দেশটির জরুরি বিভাগ জানায়, গরমের কারণে তুমেন প্রদেশের 60,000 হেক্টর বনভূমিতে দাবানল ছড়িয়ে পড়েছে। গত 7 বছরের মধ্যে এত বেশি তাপমাত্রা আগে দেখেনি রাশিয়া। গরমে হাঁসফাঁস করছে লোকালয়, আর অতি তাপমাত্রায় আগুন লেগে গেছে বনাঞ্চলে, ছড়াচ্ছে লোকালয়ে। পুড়ে গেছে বেশ কিছু ঘরবাড়ি। আগুন নিয়ন্ত্রণে মাঠে রয়েছে ফায়ার ব্রিগেডের বেশ কিছু ইউনিট। একটু স্বস্তির নিঃশ্বাস ফেলতে সমুদ্র স্নানে ছুটে যাচ্ছেন মানুষ। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহে তাপমাত্রা আরও বাড়তে পারে। এমনকি কিছু অঞ্চলে তাপমাত্রা 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পৌঁছাতে পারে। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন প্রতিষ্ঠানের বিরুদ্ধে এবার ফৌজদারি অপরাধের দায়ে তদন্ত করা হবে। মঙ্গলবার এই তথ্য জানায় নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়। ম্যানহাটনের অ্যাটর্নি সাইরাস ড্যান্স জানান, অপরাধমূলক কর্মকাণ্ডের দায়ে খতিয়ে দেখা হবে ট্রাম্পের ব্যবসায়িক প্রতিষ্ঠানের কার্যকলাপ। এই বিষয়ে ট্রাম্প ফাউন্ডেশনের পক্ষ থেকে কোনো মন্তব্য করা হয়নি। 2 বছরের বেশি সময় ধরে ট্রাম্পের ব্যবসায়িক কর্মকাণ্ড নিয়ে তদন্ত করছেন সাইরাস। কর ও বীমা জালিয়াতি আর ভুয়া ব্যবসায়িক তথ্য প্রকাশের অভিযোগ আনা হয় ট্রাম্পের কোম্পানির বিরুদ্ধে। তবে সাবেক মার্কিন প্রেসিডেন্টের দাবি, রাজনৈতিক কারণে তার বিরুদ্ধে পদক্ষেপ নিচ্ছে ডেমোক্র্যাট কৌশলী। দীর্ঘ কর্মঘণ্টায় বাড়ছে মানুষের মৃত্যু ঝুঁকি। কর্মক্ষেত্রে বেশি সময় থাকা ও কাজের চাপের কারণে স্ট্রোক ও হৃদযন্ত্রের অসুস্থতা বাড়ছে। কেবল 1 বছরই বিশ্বে প্রায় 7.5 লাখ মানুষের মৃত্যু হয়েছে দীর্ঘ কর্মঘণ্টার প্রভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক গবেষণায় এমন তথ্য মিলেছে। বলা হয়েছে, করোনা মহামারীতে এই ঝুঁকি আরও কয়েক গুণ বেড়েছে। কাজ যেন শেষই হয় না। বাড়িতে ফিরেও তাই নজর ল্যাপটপে। গতির দুনিয়ায় টিকে থাকতে কর্মঘণ্টার সাথে আপোষ করতে হয় অনেককেই। সারা বিশ্বেই অফিস আদালতে দৈনিক কর্মসময় 8 ঘন্টা। তবে অনেক ক্ষেত্রেই আরও বেশি সময় কাজ করতে হয় কর্মীদের, যার বিরূপ প্রভাব পড়ে স্বাস্থ্যে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও ILOর যৌথ এক গবেষণায় দেখা যায়, দীর্ঘদিন ধরে অতিরিক্ত কর্মঘণ্টা চালিয়ে যাওয়ায় মানুষের হৃদরোগ, স্ট্রোকে আক্রান্ত হবার ঝুঁকি বেড়ে যায়। দীর্ঘ কর্মঘণ্টাজনিত অসুস্থতায় কেবল 2016 সালেই বিশ্বব্যাপী মৃত্যু হয়েছে 7,45,000 মানুষের। বিশ্বে প্রতি 10 জনে একজন নির্ধারিত সময়ের অতিরিক্ত কাজ করে, সপ্তাহে 55 ঘন্টা বা তারও বেশি। 2000 থেকে 2016 সালের মধ্যকার সময়ে মৃত্যুর ঊর্ধ্বগতি এবং নানা ধরনের রোগ পর্যবেক্ষণ করেছি। দেখা গেছে, এই 16 বছরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃতের হার 42% বেড়েছে। গবেষণা বলছে, যারা সপ্তাহে 35 থেকে 40 ঘন্টা কাজ করে, তাদের তুলনায় 55 ঘন্টা বা তার বেশি সময় কাজ করা কর্মীদের স্ট্রোকের ঝুঁকি 35% বেশি। হার্টের সমস্যায় যারা ভোগেন, তাদের মৃত্যুর ঝুঁকি বেশি 17%। 22টি সমন্বিত গবেষণায় প্রায় 3,40,000 মানুষের ওপর পরীক্ষা চালিয়ে দেখা গেছে, যারা সপ্তাহে 55 ঘন্টা বা তার বেশি কাজ করে, 10 বছর পর তাদের হৃদরোগ ও স্ট্রোকে মৃত্যু ঝুঁকি বেড়ে যায়। কোভিড-19 মহামারীকালে দীর্ঘ কর্মঘণ্টাজনিত মৃত্যু ঝুঁকি আরও বেড়ে গেছে বলে শঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা। কিছু কিছু জায়গায় এই মহামারীকালে লকডাউনের সময়ে মানুষের কর্মঘণ্টা 10% বেড়ে গেছে। অতিরিক্ত কর্মঘণ্টার ফলে মালিকপক্ষ হয়তো লাভবান হচ্ছেন, কিন্তু এই মহামারীকালের কাজের সময় বাড়িয়ে দেওয়াটা মোটেই সঠিক সিদ্ধান্ত নয়। গবেষণা প্রতিবেদনে বলা হয়, অতিরিক্ত কর্মঘণ্টা মানুষের শরীরকে আক্রান্ত করে ধীরে ধীরে। এর ফলে কয়েক দশক পর পড়তে পারে প্রভাব। ডরথি তাসরিন, যমুনা নিউজ। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।